আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। আজকে পড়ার বিষয় ইকোলজি। ইকোলজি ক্লাসে আজকে মেথডস অফ স্টাডিং ভেজিটেশন নিয়ে আলোচনা হবে। মেথডস অফ স্টাডিং ভেজিটেশনের একটি বিষয় স্টাডি অফ কমিউনিটিস। এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে ক্লাসে। কমিউনিটির বিভিন্ন দিক নিয়েই আলোচনা আজকের ক্লাসে হবে। স্টাডি অফ কমিউনিটি পড়তে হলে প্রথমে আমাদের জানতে হবে যে পপুলেশন কি। পপুলেশন হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে বলা হয় পপুলেশন। আর কমিউনিটি হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী ও সম্মিলিতভাবে পরস্পরের উপর ক্রিয়াশীল সব প্রজাতির সব পপুলেশন মিলে গঠন করে একটি কমিউনিটি বা জীব সম্প্রদায়। বা অন্যভাবে বলা যায়, কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট এলাকায় বসবাসকারী জীবের প্রজাতিসমূহের পপুলেশনকে সম্প্রদায় বলে। অর্থাৎ অনেকগুলি পপুলেশন মিলে একটি সম্প্রদায় গঠিত হয়। কমিউনিটি সাধারণত একাধিক জীবিত জীব নিয়ে গঠিত হয় এবং জীব সম্প্রদায় এবং জড় পরিবেশকে একত্রে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। জীব সম্প্রদায়ের মধ্যে যেটি উদ্ভিদ অংশ তাকে বলা হয় উদ্ভিদ সম্প্রদায় বা প্ল্যান্ট কমিউনিটি। আর উদ্ভিদ সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি হচ্ছে প্রজাতির ভিন্নতা বা ডাইভার্সিটি, আধিপত্য, গঠন, স্তরবিন্যাস, ক্রমাগমন, পুষ্টি স্তর, ফেনোলজি ইত্যাদি। তো উদ্ভিদ সম্প্রদায়কে যদি ভালোভাবে জানতে হলে এবং সম্প্রদায়কে ভালোভাবে পর্যবেক্ষণ ও জরিপ করতে হলে বিশ্লেষণ করতে হয়। উদ্ভিদ সম্প্রদায়কে গঠন এবং পর্যালোচনা করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। তো প্রধানত আমরা এখানে তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ফ্লোরিস্টিক মেথড, ফিজিওগনমিক মেথড এবং ফাইটোসোশিওলজিক্যাল মেথড। তো ফ্লোরিস্টিক মেথড হচ্ছে এই পদ্ধতিতে প্রধানত যা করা হয়, এখানে বিভিন্ন সম্প্রদায়ের গণ এবং প্রজাতির তালিকা তৈরি করা হয় এবং এটি একটি বর্ণনাত্মক পদ্ধতি। আর এই পদ্ধতিটি বেশ প্রাচীন পদ্ধতি এবং এই পদ্ধতিতে সম্প্রদায়ের শুধু তালিকাই তৈরি করা হয়, কিন্তু সম্প্রদায়ের গঠন, বৃদ্ধি এগুলি সম্পর্কে তেমন ধারণা পাওয়া যায় না বা খুব সামান্য একটি ধারণা পাওয়া যায়। এরপরে দ্বিতীয় যেটি ফিজিওগনমিক পদ্ধতি বা ফিজিওগনমিক মেথড। এই ফিজিওগনমিক পদ্ধতি দ্বারা কোনো কমিউনিটির উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য বা অবস্থা বোঝায় এবং এক্ষেত্রে কিছু গুণগত বৈশিষ্ট্য থাকে, কিছু পরিমাণগত বৈশিষ্ট্য। এই দুইটি বৈশিষ্ট্য অর্থাৎ গুণগত বৈশিষ্ট্য এবং পরিমাণগত বৈশিষ্ট্যের সমন্বয় ফিজিওগনমি নির্ণয় করা হয়। যেমন এখানে আছে প্রজাতির ধরন, এরপর লাইফ ফর্ম, বৃদ্ধির ধরন, বিস্তৃতি, উচ্চতা, ঘনত্ব, সমাজবদ্ধতা, স্তরবিন্যাস, বায়োলজিক্যাল স্পেকট্রাম ইত্যাদি। আমরা কিছু বৈশিষ্ট্য দেখি এখানে। যেমন লাইফ ফর্ম হচ্ছে কোনো ভেজিটেশন বা কমিউনিটির প্রজাতিসমূহের সাধারণ গঠন বা অ্যাপিয়ারেন্স, বৃদ্ধির ধরন এবং বেঁচে থাকার পদ্ধতিকে বলে লাইফ ফর্ম। একটি ভেজিটেশনের লাইফ ফর্ম সেখানকার জলবায়ু নির্দেশক। ড্যানিশ বিজ্ঞানী রানকেয়ার 1934 সালে এই ধারণাটি প্রদান করেন। তো রানকেয়ার মনে করেন যে প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থার এই ভেজিটেশনের বৃদ্ধির ধরনকে নিয়ন্ত্রণ করে এবং প্রতিকূল তাপমাত্রা এবং খরায় উদ্ভিদের কুঁড়ি এবং বিটো পাগড়ের যে বেঁচে থাকা
বা অভিযোজনিক দক্ষতার উপরই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি উদ্ভিদের পেরিনেটিং অঙ্গকে লাইফ ফর্মস বলে অভিহিত করেন, অর্থাৎ যেই বিশেষ অঙ্গের সাহায্যে উদ্ভিদ প্রতিকূল অবস্থা পাড়ি দেয় তাকে বলে পেরিনেটিং অঙ্গ, অভিযোজন করে। তো রাউন্ডকেয়ার এই লাইফ ফর্ম বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য 3টি গাইডলাইন দিয়েছেন। একটি হচ্ছে যে বৈশিষ্ট্য অবশ্যই গঠনগত বা স্ট্রাকচারাল হতে হবে, প্রয়োজনীয় এবং মরফোলজিক্যালি অভিযোজনগত হতে হবে, আর বৈশিষ্ট্যগুলি সুস্পষ্ট হতে হবে যা প্রকৃতিতে সহজেই চোখে পড়ে। যে সকল লাইফ ফর্ম প্রয়োগ করা হবে তা একই পদ্ধতিতে প্রয়োগ করতে হবে যাতে বিভিন্ন কমিউনিটির ফ্লোরাকে পরিসংখ্যানিকভাবে তুলনা করা যায়। তো ওনার এই নীতির উপর ভিত্তি করে তিনি 5টি লাইফ ফর্ম শ্রেণী সৃষ্টি করেন। একটি হচ্ছে ফ্যানেরোফাইটস, কেমোফাইটস, হেমিক্রিপ্টোফাইটস, ক্রিপ্টোফাইটস এবং থেরোফাইটস। তবে এই পদ্ধতিতে কোনো অপুষ্পক উদ্ভিদকে অন্তর্ভুক্ত করা হয়নি। ফ্যানেরোফাইটস যেটি, এক্ষেত্রে পেরিনেটিং বাড প্রতিকূল পরিবেশে শাখার অগ্রভাগে বায়ুমণ্ডলে উন্মুক্ত থাকে, আর এই সমস্ত উদ্ভিদ প্রধানত কাষ্ঠল উদ্ভিদ। এছাড়া কিছু কাষ্ঠল লতাও আছে, পরাশ্রয়ী উদ্ভিদ, গুল্ম এবং কিছু বহুবর্ষজীবী বড় ধরনের বিরুৎ এই শ্রেণীর অন্তর্গত। এরপরে দ্বিতীয় যেটি ক্যামিফার্স, এক্ষেত্রে এদের কুড়ি এবং এর বিটপের যে অগ্রভাগ এটি মাটির কাছাকাছি বিটপে অবস্থান করে। এই সমস্ত উদ্ভিদ খুব বেশি বড় হয় না, একটু ক্ষুদ্র সাইজের, এবং এদের পেরিনেটিং অঙ্গ অবশ্যই মাটির উপরে অবস্থান করে এবং পাতা বা বরফ থেকে এদেরকে রক্ষা করে। আর হচ্ছে হেমিক্রিপ্টোফাইট, এরা মাটির সংস্পর্শে থাকে এবং মাটি এবং মৃত ঝরা পাতা এদেরকে রক্ষা করে। এরা হচ্ছে ধাবক জাতীয় বিরুৎ, অর্থাৎ ক্রিপিং যেটা। এরপর ক্রিপ্টোফাইটস, এদের কুড়ি এবং বিটপ মাটির নিচে অবস্থান করে। এদের ভূনিম্নস্থ পেরিনেটিং অঙ্গে খাদ্য সঞ্চিত থাকে। এই শ্রেণীকে আবার 3টি গ্রুপে ভাগ করা যায়: জিওফাইটস, হ্যালোফাইটস এবং হাইড্রোফাইটস। জিওফাইট হচ্ছে স্থলবাসী উদ্ভিদ এবং মাটিতে এদের পেরিনেটিং বাড থাকে, যেমন আমরা জানি রাইজোম, বাল্ব, এগুলো হচ্ছে সব জিওফাইটস। আর হেলোফাইটস হচ্ছে এরা ভিজা মাটির উদ্ভিদ, এদের রাইজোম মাটির অভ্যন্তরে অবস্থান করে, পাতা ও ফুল মাটির উপরে থাকে। হাইড্রোফাইটস হচ্ছে এরা পানিতে থাকে, পানিতে জন্মে, যেমন হাইড্রিলা, পিস্টিয়া এগুলো। সবার শেষে থেরোফাইটস, এরা বর্ষজীবী উদ্ভিদ এবং বীজের সাহায্যে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকে। এরপরে একটা বৈশিষ্ট্য বায়োলজিক্যাল স্পেকট্রাম। একটি ফ্লোরিস্টিক কমিউনিটির ফ্লোরার লাইফ ফর্ম শ্রেণীর শতকরা হারের বিন্যাসকেই বায়োলজিক্যাল স্পেকট্রাম বা ফাইটোক্লাইমেটিক স্পেকট্রাম বলে। এবং রাউন্ডকেয়ারের লাইফ ফর্ম শ্রেণীগুলি প্রধানত প্রতিকূল পরিবেশে কুড়ির অবস্থান এবং অভিযোজনের উপর ভিত্তি করে। যেহেতু লাইফ ফর্ম শ্রেণী পরিবেশের সাথে সম্পর্কিত, তাই বায়োলজিক্যাল স্পেকট্রাম পরিবেশের প্রত্যক্ষ নির্দেশক। বায়োলজিক্যাল স্পেকট্রামের ক্ষেত্রে লাইফ ফর্ম ক্লাসেস এর শতকরা হার দ্বারা নির্দেশিত হয়। ওয়ার্ল্ড ফ্লোরার নমুনার উপর ভিত্তি করে রাউন্ডকেয়ার 1934-এ একটি নর্মাল স্পেকট্রাম তৈরি করেন। এই নর্মাল স্পেকট্রামের মূল ভিত্তি নির্দেশ করে, যার থেকে কোনো ফ্লোরার শতকরা হারের ব্যতিক্রম নির্দেশ করা যায়। তার এই নর্মাল স্পেকট্রামটি হচ্ছে ফেনেরোফাইটসে 46%, কেমোফাইটস 9%, হেমিক্রিপ্টোফাইটস 26%, ক্রিপ্টোফাইটস 6% এবং থেরোফাইটস 13%। এখানে একটি ছবি আছে। তো সাধারণত বায়োলজিক্যাল স্পেকট্রা নির্ণয় করে রাউন্ডকেয়ার নর্মাল স্পেকট্রামের সাথে তুলনা করতে হয়। গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল বা ট্রপিক্যাল রেইন ফরেস্টে বিভিন্ন ফ্লোরার ফেনেরোফাইটসের শতকরা হার থাকে 0 থেকে 74%। ফেনেরোফাইটসের উচ্চ হার ফেনেরোফাইটিক ক্লাইমেট নির্দেশ করে। থেরোফাইটসের উচ্চ হার অর্থাৎ 40% উপরে হলে সেটি থেরোফাইটিক
ক্লাইমেট নির্দেশ করে। কেমোফাইটসের উচ্চ হার 50%-এর উপরে হলে বুঝতে হবে যে সেখানকার জলবায়ু অত্যন্ত ঠান্ডা, অর্থাৎ অত্যধিক ঠান্ডা জলবায়ু নির্দেশক। হেমিক্রিপ্টোফাইটসের উচ্চ হার শীতপ্রধান বনাঞ্চলে প্রচুর তৃণ জন্মানোর উপযোগিতা নির্দেশ করে। জিওফাইটস বা ক্রিপ্টোফাইটসের অন্তর্গত যে জিওফাইটস, এর অধিক হার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রশস্ত পত্রযুক্ত পর্ণমোচী অরণ্যের পরিচয় প্রদান করে। বিভিন্ন অঞ্চলের বায়োলজিক্যাল স্পেকট্রা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। যেমন এখানে রানকেয়ারের বৈশ্বিক ফেনোরোগামিক ফ্লোরাল নর্মাল জৈব স্পেকট্রাম, এটি ফেনোরোফাইটস 46%, কেমোফাইটস 9%, হেমিক্রিপ্টোফাইটস 26%, জিওফাইটস 6% এবং থেওফাইটস 13%। আর মরুভূমির জৈব স্পেকট্রামের ক্ষেত্রে দেখা যায় ফেনোরোফাইটস 12%, কেমিফাইটস 21%, হেমিক্রিপ্টোফাইট 20%, জিওফাইটস 5% এবং থেরোফাইটস 42%। তবে এখানে জলবায়ু নির্দেশক হিসাবে বায়োলজিক্যাল স্পেকট্রামের ব্যবহারের কিছু সীমাবদ্ধতা আছে। তো এর দ্বারা কোনো স্থানের পরিবেশগত অবস্থা সঠিকভাবে নির্দেশ করা যায় না। যেমন থিওফাইটস এই গাঙ্গেয় সমভূমিতে প্রচুর পরিমাণে দেখা যায়, কিন্তু এখানে ফেনোরোফাইটসের প্রাধান্য হওয়ার কথা ছিল। একটি নির্দিষ্ট ফ্লোরিস্টিক অঞ্চলের বায়োলজিক্যাল স্পেকট্রাম পরিবর্তনে জৈব প্রকরণা বিশেষ ভূমিকা পালন করে। তাই নর্মাল স্পেকট্রামের সাথে বায়োলজিক্যাল স্পেকট্রামের তুলনা কখনো কখনো সঠিক তথ্য প্রদান করে না। এরপরে ফিজিওলজিক্যাল মেথডস, ফাইটোসোশিওলজিক্যাল মেথড। এর আগে যে দুটি পদ্ধতি আলোচনা করা হলো, অর্থাৎ ফ্লোরিস্টিক মেথড এবং ফিজিওগনমিক মেথড, এই পদ্ধতি দুটির কোনোটি সম্প্রদায়ের গঠন, বৈচিত্র্য, প্রজাতির বৈচিত্র্য, বৃদ্ধি, ক্রমাগমনের ধারা এগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করে না। কিন্তু আধুনিক ফাইটোসোশিওলজিক্যাল পদ্ধতিতে এই সমস্ত বৈশিষ্ট্য বা উপাত্ত পাওয়া যায় এবং এই সম্প্রদায়কে বিভিন্নভাবে বিশ্লেষণ করা যায়। এই পদ্ধতিটি আধুনিক প্রায় একই সময় থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ অনেক দেশে ব্যবহৃত হয়ে আসছে। এর আগে যে আমরা কোয়াড্রেট পদ্ধতি, ট্রানজিট পদ্ধতি, পয়েন্ট পদ্ধতি, এগুলো হচ্ছে ফাইটোসোশিওলজিক্যাল পদ্ধতি, যেটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। এই সকল পদ্ধতির মধ্যে কোয়াড্রেট পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কোনো সম্প্রদায়ের কোনো প্রজাতির আপেক্ষিক পৌনঃপুনিকতা, আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক আধিপত্য এবং আইভিআই দেখে যে নকশা বা লেখচিত্র অঙ্কন করা হয় তাকে বলা হয় ফাইটোগ্রাফ। আইভিআই এবং ফাইটোগ্রাফের মাধ্যমে সম্প্রদায়ের মধ্যে কোন প্রজাতির অবস্থা এবং অবস্থান তাৎপর্যপূর্ণভাবে উপস্থাপন করা যায়। তো এখন দেখব আমরা আইভিআই। আইভিআই এর সম্পূর্ণ নাম হচ্ছে ইম্পর্টেন্স ভ্যালু ইন্ডেক্স। তো উদ্ভিদের জরিপ কাজে প্রজাতির ঘনত্ব, এর প্রাচুর্য, এর পুনঃ ঘটার হার এগুলো অত্যাবশ্যকীয় বিষয় এবং এর মূল্য অত্যাধিক। তো পরিসংখ্যান থেকে শুধু মাঝামাঝি ধরনের একটা ধারণা পাওয়া যায়, কিন্তু সঠিক চিত্র আশা করা যায় না। এসব বিষয়ের আসল চিত্র পেতে হলে এদের যোগফল, অর্থাৎ ঘনত্ব, প্রাচুর্য, পুনঃ ঘটার হার, আপেক্ষিক আধিপত্য, এই যোগফলটা থেকেই আইভিআই নির্ণয় করা হয় এবং এই যোগফলকেই বলা হয় ইম্পর্টেন্স ভ্যালু ইন্ডেক্স বা আইভিআই। এখানে একটি অঞ্চলের, একটি ভেজিটেশনের আইভিআই নির্ণয়ের পদ্ধতি দেখানো হলো। অর্থাৎ এখানে ফাইটোসোশিওলজিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে কোনো সম্প্রদায়ের আইভিআই গঠন বা একটি স্টাডি করার একটি চিত্র। এখানে
যেমন এই পদ্ধতিতে যেটি করতে হয় যে নির্দিষ্ট মাপের একটি কোয়াড্রেট এলোমেলোভাবে 5টি স্থানে স্থাপন করে প্রতিটি কোয়াড্রেটের বিভিন্ন প্রজাতির উপস্থিতি, সংখ্যা এবং প্রতিটি উদ্ভিদের দখলকৃত কভার তৈরি করা যায়। তারপর একটি ছক তৈরি করা হয়। এরপর এই তথ্যের সাহায্যে, এই ডাটাগুলোর সাহায্যে এদের আইভিআই নির্ণয় করা হবে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, যেমন এখানে এই 5টি হচ্ছে প্রজাতি, 1 2 3 4 5, এখানে 5টি প্রজাতি নেওয়া হয়েছে। প্রতি বর্গক্ষেত্রে প্রজাতির সংখ্যা এবং তার দখলকৃত স্থান। এটি হচ্ছে, এই পাশের সংখ্যাটি হলো প্রজাতির সংখ্যা এবং এই ব্র্যাকেটের সংখ্যাটি হচ্ছে এর দখলকৃত স্থান সেন্টিমিটারে। যেমন প্রথমে এখানে আছে 3 এবং অর্থাৎ 3টি প্রজাতির সংখ্যা হচ্ছে 3 এবং দখলকৃত স্থান হচ্ছে 2.0 সেন্টিমিটার। এভাবেই তথ্যগুলো নেওয়া হয়েছে। এটি ক প্রজাতির ক্ষেত্রে খ প্রজাতি, গ প্রজাতি, ঘ প্রজাতি এবং ঙ প্রজাতির 5টি প্রজাতি, এবং এখানে কোয়াড্রেট হচ্ছে 5টি। তো এখানে মোট প্রজাতির সংখ্যা এবং দখলকৃত স্থান, মোট প্রজাতির সংখ্যা হচ্ছে এই পাশের সংখ্যাগুলো যোগ করতে হবে। এখানে এই 5টি সংখ্যা যোগ করে যা আসলো এটা, এরপর 17 আর কি। এরপরে এই পাশের সংখ্যাগুলি অর্থাৎ এই প্রজাতি কর্তৃক দখলকৃত স্থান, সেই সংখ্যাটি যোগ করতে হবে। এভাবে বাকি প্রজাতিগুলি, যেরকম এখানে খ প্রজাতির ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে এই পাশের সংখ্যাগুলি যোগ করে এই সংখ্যাটা আসবে, আর ব্র্যাকেটের সংখ্যাগুলি যোগ করে এটা। এভাবে 5টি প্রজাতি যোগ করার পরে এদের মোট প্রজাতির সংখ্যা হবে 64। এই 5টি প্রজাতির 5টি কোয়াড্রেট মিলে মোট প্রজাতির সংখ্যা হচ্ছে 64 এবং এদের দ্বারা দখলকৃত স্থান হচ্ছে এই পর্যন্ত 44.9। আর এখানে দেখবো আমরা যে কয়টি বর্গক্ষেত্রে প্রজাতিটি আছে। যেমন প্রথম প্রজাতিটি 5টি বর্গক্ষেত্রে আছে 5টি, দ্বিতীয় প্রজাতিটিও 5টি বর্গক্ষেত্রে আছে, তৃতীয় প্রজাতিটি 3টি বর্গক্ষেত্রে আছে, অর্থাৎ যেখানে 0 অর্থাৎ সেগুলো নাই, এই প্রজাতিটি সেই কোয়াড্রেটে পাওয়া যায়নি। কারণ যেহেতু কোয়াড্রেটটি র্যান্ডম স্থাপন করা হয় দৈবচয়ন পদ্ধতিতে, কোনো নির্দিষ্ট রীতি ছাড়া, তো সেই কারণে দেখা যায় যে সব কোয়াড্রেটেই ওই প্রজাতিটি হয়তো থাকবে না, কোনো কোনো কোয়াড্রেটে থাকবে, কোনো কোনো কোয়াড্রেটে থাকবে না। তো সেজন্য এখানে 3টি কোয়াড্রেটে পাওয়া গেছে। আবার এই ঘ প্রজাতিটিকে আবার একটি কোয়াড্রেটে পাওয়া যায়নি, তো সেজন্য এটি 4টি কোয়াড্রেটে আছে। আর এই আবার শেষের যে প্রজাতিটি ও প্রজাতিটি, এটি একটি কোয়াড্রেটে পাওয়া যায়নি, এটিও 4টি কোয়াড্রেটে পাওয়া গেছে। এরপর এখন এগুলোর পৌনঃপুনিকতা, আপেক্ষিক পৌনঃপুনিকতা, আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক আধিপত্য এগুলো নির্ণয় করে প্রতিটি প্রজাতিরই আলাদাভাবে নির্ণয় করতে হবে। এরপরে এদের প্রতিটি প্রজাতির আইভিআই বা ইম্পর্টেন্স ভ্যালু ইন্ডেক্স নির্ণয় করতে হবে। এখানে যেরকম পৌনঃপুনিকতা মানে হচ্ছে কয়টি বর্গক্ষেত্রে ওই নির্দিষ্ট প্রজাতিটি বর্তমান ডিভাইডেড বাই সর্বমোট বর্গক্ষেত্রের সংখ্যা ইন্টু 100। এখানে ক প্রজাতির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এটি সব বর্গক্ষেত্রেই ছিল, সেজন্য এখানে 5, আর বর্গক্ষেত্রের সংখ্যা ছিল 5, একে 100 দিয়ে বলে যেটা হয় শতকরা হিসাবে এটি 100%, অর্থাৎ যেটা আমরা দেখলাম যে এটি 5টি বর্গক্ষেত্রেই ছিল, কোয়াড্রেটই ছিল। এভাবে দ্বিতীয়টির ক্ষেত্রে দেখা যাবে যে এটি 5টি বর্গক্ষেত্রেই ছিল। এভাবে 5টি প্রজাতিরই পৌনঃপুনিকতা নির্ণয় করা হলো। এরপর আপেক্ষিক পৌনঃপুনিকতা বা আরএফ। আপেক্ষিক পৌনঃপুনিকতা সূত্র হচ্ছে কোনো স্থানের নির্দিষ্ট প্রজাতির পৌনঃপুনিকতা ডিভাইডেড বাই ওই স্থানের সমস্ত প্রজাতির পৌনঃপুনিকতার যোগফল ইন্টু 100। তো ক প্রজাতির ক্ষেত্রে আরএফ হবে কোনো প্রজাতি স্থানের নির্দিষ্ট প্রজাতির পৌনঃপুনিকতার সাথে, এই যে এটি পৌনঃপুনিকতা, এর সাথে মোট পৌনঃপুনিকতা ছিল 420, তো এটাকে দিতে হবে এবং ডিভাইডেড বাই 420 ইন্টু 100 এটা আসবে। এইভাবে খ প্রজাতি, গ প্রজাতি এবং ঘ প্রজাতি সবগুলো প্রজাতিরই নির্ণয় করতে হবে। এরপরে আছে আপেক্ষিক ঘনত্ব বা আরডি নির্ণয়। আপেক্ষিক ঘনত্বের সূত্র হচ্ছে সমস্ত বর্গক্ষেত্রে বর্তমান নির্দিষ্ট প্রজাতির সংখ্যা ডিভাইডেড বাই সমস্ত বর্গক্ষেত্রে বর্তমান প্রজাতির মোট সংখ্যা ইন্টু 100। আমরা দেখেছিলাম যে পাশে ব্র্যাকেটের পাশে যে সংখ্যাগুলি যোগ করার পরে প্রথম প্রজাতিতে 17 এসেছিল। তো সেক্ষেত্রে ক প্রজাতির ক্ষেত্রে
সমস্ত বর্গক্ষেত্রে 17টি সংখ্যা ছিল, 17টি ছিল। আর সমস্ত বর্গক্ষেত্রে ওই ক প্রজাতি ছিল হচ্ছে 64টি। তো এইভাবে 17 ডিভাইডেড বাই 64 ইন্টু 100 সমান হবে 25.56। এভাবে বাকিগুলো নির্ণয় করতে হবে 5টি প্রজাতির। এরপরে আপেক্ষিক আধিপত্য বা আরডিও হচ্ছে কোনো প্রজাতি সকল বর্গক্ষেত্রে মোট কতটুকু এলাকা দখল করেছে ডিভাইডেড বাই সকল প্রজাতি সকল বর্গক্ষেত্রে মোট কতটুকু এলাকা দখল করেছে। তো এক্ষেত্রে আরডিও হলো ওই যে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা ছিল অর্থাৎ এদের দ্বারা দখলকৃত স্থান। তো ক প্রজাতির ক্ষেত্রে সেটা ছিল 10.8। এটাকে আর ক প্রজাতি সমস্ত 5টি কোয়াড্রেন্ট মিলে তার দখলকৃত স্থান ছিল 44.9। তো 10.8 ডিভাইডেড বাই 44.9 ইন্টু 100, এটা মিলে হলো 24.05। এভাবে বাকিগুলো নির্ণয় করতে হবে, বাকি 5টি প্রজাতি। এরপরে সবার শেষে হচ্ছে আইভিআই, অর্থাৎ এই আমরা যে যোগফলগুলো পেলাম সেই বিষয়গুলো যোগ করে, অর্থাৎ পৌনঃপুনিকতা, আপেক্ষিক পৌনঃপুনিকতা, আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক আধিপত্য, এগুলো সব যোগ করে আপেক্ষিক পৌনঃপুনিকতা বা আরএফ, আপেক্ষিক ঘনত্ব আরডি বা আপেক্ষিক আধিপত্য আরডিও, এই বিষয়গুলি যোগ করে আইভিআই নির্ণয় করা হবে। যেমন এখানে ক প্রজাতির ক্ষেত্রে আইভিআই হচ্ছে 74.41, খ প্রজাতির ক্ষেত্রে 83.78, ক প্রজাতির ক্ষেত্রে 39.69, ঘ প্রজাতির ক্ষেত্রে 53.59 এবং ঙ প্রজাতির ক্ষেত্রে 48.46। এখন এই আইভিআই দেখে আমরা যদি এই প্রজাতিগুলোকে আইভিআই অনুযায়ী ক্রমান্বয়ে সাজাই তাহলে দেখতে পাবো যে এক্ষেত্রে সবচাইতে বেশি আইভিআই হচ্ছে 83.78, মানে খ প্রজাতির। তাহলে এভাবে যদি আমরা ক্রমানুসারে সাজাই তাহলে খ প্রজাতির, এরপর আসবে ক প্রজাতি, ঘ, ঙ এবং গ। অর্থাৎ এই আমরা যে 5টি প্রজাতি দেখলাম, এই উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে যে 5টি প্রজাতি ছিল এদের মধ্যে খ প্রজাতির আইভিআই সবচেয়ে বেশি এবং গ প্রজাতির আইভিআই সবচেয়ে কম। এভাবে আইভিআইয়ের সাহায্যে একটি সম্প্রদায়ে ওই প্রজাতির অবস্থান এবং তার অবস্থা সম্পর্কে জানা যায়। এরপর আছে ফাইটোগ্রাফ। ফাইটোগ্রাফ হলো উদ্ভিদের কিছু বিষয়বস্তু সংক্রান্ত লেখচিত্রকেই বলা হয় ফাইটোগ্রাফ, যে লেখচিত্রের মাধ্যমে উদ্ভিদের কোনো প্রজাতির পুনঃ ঘটার হার, আপেক্ষিক আধিপত্য, আপেক্ষিক ঘনত্ব ও আইভিআই দেখানো হয়, তাকে বলা হয় ফাইটোগ্রাফ। মানে সমস্ত তথ্যগুলি আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম, এই সমস্ত তথ্যগুলি যখন একটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় ফাইটোগ্রাফ। এবং এই ফাইটোগ্রাফের সাহায্যে একটি নির্দিষ্ট প্রজাতির অবস্থানকে দ্রুতই বোঝা যায়, যে একটি ওই উদ্ভিদ গোষ্ঠীতে প্রজাতিটির সঠিক অবস্থান দ্রুত জানা যায় এবং একটি উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত সব প্রজাতির ফাইটোগ্রাফ থাকলে তাদের তুলনামূলক তথ্য জানা সহজ হয়। তো ফাইটোগ্রাফ অঙ্কনের জন্য প্রথমে একটি বৃত্ত আঁকতে হবে। একটি বৃত্ত এঁকে এরপরে এই বৃত্তের কেন্দ্রবিন্দু হচ্ছে ও, এরকম একটি বৃত্ত এঁকে এর কেন্দ্রবিন্দু হচ্ছে ও। এরপরে এই ও কেন্দ্রবিন্দু দিয়ে পরস্পর ছেদনকারী এ বি এবং সিডি, এই দুটি সরলরেখা আঁকতে হবে। এখানে একটি রেখা সেটি হচ্ছে এ বি, আর এভাবে একটি সেটি হলো সিডি। এখন ও থেকে চারদিকে এ বি এ ডি বি রেখাকে পরিধির দিকে 100 ভাগে, ও থেকে এ পর্যন্ত 100 ভাগে, ও থেকে ডি পর্যন্ত 100 ভাগ এবং ও থেকে বি পর্যন্ত 100 ভাগে করতে হবে এবং সি থেকে এখানে ও থেকে সি পর্যন্ত করতে হবে 300 ভাগ, সমান 300 ভাগে ভাগ করতে হবে। এরপরে প্রতিটি রেখার নির্দিষ্ট স্থানে ওই প্রজাতির নির্দিষ্ট মানগুলি বসিয়ে তারপর স্থানগুলি সংযুক্ত করে ফাইটোগ্রাফ অঙ্কন করা হয়। এর ফলে যে চিত্র তৈরি করবে তা এটিকে আমরা বলবো ফাইটোগ্রাফ। তো এখানে একটি উদাহরণ দেওয়া আছে, যেমন এখানে সাইপ্রাস রোটন্ডাস বা মুথা ঘাসের একটি তথ্য দেওয়া আছে, সেই তথ্যের ভিত্তিতে আইভিআই অঙ্কন করা হবে। তো এই মুথা ঘাস বা সাইপ্রাস রোটন্ডাসের পুনঃ ঘটার হার হচ্ছে 60 বা 60।
এখানে ও থেকে এ পর্যন্ত এই মানটি বসাতে হবে। যেখানে 60, আপেক্ষিক আধিপত্য হচ্ছে 60, ও থেকে ডি পর্যন্ত হলো আপেক্ষিক আধিপত্য আরডি, এটি বসাতে হবে। এরপর আপেক্ষিক ঘনত্ব হলো 80, ও থেকে বি পর্যন্ত এখানে আপেক্ষিক ঘনত্বের মানটা বসাতে হবে। এরপরে আইভিআই হলো 200, এখানে ও থেকে সি পর্যন্ত আইভিআই এখানে। এরপর এই মানগুলো বসানোর পরে এই রেখাগুলো দিয়ে এই যোগ করতে হবে এবং তখন এই যে একটি পাওয়া গেল, এটাকে আমরা বলবো সাইপ্রাস রোটন্ডাসের ফাইটোগ্রাফ। এবং এই ফাইটোগ্রাফের সাহায্যে খুব সহজেই এই প্রজাতির সমস্ত তথ্যগুলো দ্রুতই জানা যাচ্ছে। এরপরে কমিউনিটি ডাইনামিক্স। কমিউনিটি ডাইনামিক্স মানে হলো কমিউনিটির উৎপত্তি, বিকাশ, অভিব্যক্তি, পারস্পরিক ক্রিয়া বা ইন্টারাকশন, শক্তির প্রবাহ, পুষ্টিচক্রের আবর্তন, এগুলো সব কিছু মিলেই বলা হয় কমিউনিটি ডাইনামিক্স। একটি উদ্ভিদ বিবর্জিত এলাকাটা যেখানে কোনো উদ্ভিদ নেই, সেখানে কমিউনিটির সৃষ্টি, বিকাশ ও স্থায়িত্ব লাভ একটি দীর্ঘকালীন এবং ধীর গতির জটিল প্রক্রিয়া। তোমরা হাইড্রোসিড এবং জেনোসিড বা প্লান্ট সাকসেশনে পড়েছো যে একসময় যেখানে কোনো উদ্ভিদ ছিল না, পরবর্তীতে সেখানে চূড়ান্ত একটি অরণ্যভূমির সৃষ্টি হয়। তো এই প্রক্রিয়াটি খুবই দীর্ঘ সময়ব্যাপী এবং খুব জটিল প্রক্রিয়া। তো কমিউনিটির বিকাশের এই দীর্ঘ পথটি অবিরতভাবে চলতে থাকে এবং প্রাথমিক বা প্রারম্ভিক পর্যায় থেকে বিভিন্ন জীবের সাথে বিভিন্ন জীবের সাথে পরিবেশেরও নানা ধরনের প্রতিক্রিয়া হয়। এভাবে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া এবং অভিব্যক্তির মধ্য দিয়ে দীর্ঘ সময় পরে একটি মোটামুটি স্থায়ী সম্প্রদায়ে পরিণত হয়। তো কমিউনিটির এই সমস্ত কার্যকলাপকেই বলা হয় ইকোসিস্টেম ডাইনামিক্স, কমিউনিটি ডাইনামিক্স। তো কোনো উদ্ভিদ বিবর্জিত এলাকায় প্রথমেই প্রারম্ভিক কমিউনিটির শুরু থেকে ধীরে ধীরে একটি স্থায়ী কমিউনিটিতে পরিণত হয় এবং এই পদ্ধতিটি অতিক্রম করতে, এই স্টেজটা অতিক্রম করতে উদ্ভিদের যে পর্যায়ক্রমিক আগমন হয় এবং তিরোধান ঘটে এবং একই সাথে পরিবেশেরও পরিবর্তন ঘটে, তাকে বলা হয় উদ্ভিদের ক্রমাগমন, প্লান্ট সাকসেশন। তো ক্রমাগমনের প্রথম পর্যায়ে উদ্ভিদ বিবর্জিত এলাকায় নানা ধরনের বীজ আসে বা বংশবৃদ্ধিকারী অঙ্গের মাইগ্রেশন ঘটে, আগমন ঘটে। এর মধ্যে পরিবেশের উপযুক্ত উদ্ভিদের বীজের এবং অঙ্কুরোদ্গম ঘটে এবং প্রতিষ্ঠা ঘটে। এভাবে বেশ কিছু উদ্ভিদের সৃষ্টি হয়। এরপরে দেখা যায় যে একই প্রজাতির উদ্ভিদের মধ্যে আবার অন্য প্রজাতির উদ্ভিদের মধ্যেও শুরু হয় বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া। উপযোগী বা অভিযোজিত উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি, কলোনি সৃষ্টির প্রক্রিয়া চলতে থাকে, অর্থাৎ সবাই দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে থাকে এবং যে সকল উদ্ভিদ প্রতিযোগিতায় হেরে যায় তাদের অনেকেরই মৃত্যু ঘটে। সব কিছু নিয়ে প্রতিযোগিতা হয় তাদের মধ্যে, অনেকেরই মৃত্যু ঘটে বা অনেকে অন্যত্র সরে যায়। তো মৃত উদ্ভিদের দেহ থেকে হিউমাস সৃষ্টি হয় এবং মাটি উর্বর হয়ে ওঠে। তো কমিউনিটির উদ্ভিদের প্রভাবে জলবায়ু এবং মৃত্তিকারও পরিবর্তন ঘটে। উদ্ভিদের কলোনি সমূহের মধ্যে বাইরের উদ্ভিদের অনুপ্রবেশ ঘটতে থাকে। এভাবে ক্রমবর্ধমান সম্প্রদায়ের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। সব কিছু নিয়ে প্রতিযোগিতা হয়, খাদ্য, বাসস্থান, সূর্যের আলো, পানি, পুষ্টি, এগুলো নিয়ে ব্যাপক প্রতিযোগিতা দেখা যায়। এভাবে সম্প্রদায়ের মধ্যে ক্রমাগমন চলতে থাকে। এই কেবলমাত্র সম্প্রদায়ের মধ্যেই, এই সম্প্রদায়ের যে জীব আছে, এই সম্প্রদায়ের জীবের মধ্যেই শুধুমাত্র ক্রিয়া প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকে না, একই সাথে পরিবেশের সাথেও দেখা যায় জীবের ক্রিয়া প্রতিক্রিয়া চলছে। তো পরিবেশ যেমন জীবের বৃদ্ধি, বিস্তার এবং বিকাশে সহায়তা করে, তেমনি আবার জীবও নানাভাবে পরিবেশের পরিবর্তন ঘটিয়ে থাকে। জীব এবং পরিবেশের এ সম্পর্ককেই বলা হয় প্রতিক্রিয়া বা রিয়াকশন। উদ্ভিদের সালোক সংশ্লেষণ এবং শ্বসনে গ্যাসের আদান প্রদান ঘটে। প্রস্বেদনের ফলে মাটির অতিরিক্ত পানি কমে আসে এবং মৃতদেহ থেকে হিউমাস সৃষ্টি হয়। এতে পরিবেশের পরিবর্তন ঘটতে থাকে। কালক্রমে এই পরিবেশের পরিবর্তন কমে আসে, জলবায়ুর প্রয়োজন অনুরূপ সৃষ্টি হয়, ক্রমাগমন অনেকটা থেমে যায়। ফলে একসময় জলবায়ু, কমিউনিটি এবং পরিবেশের মোটামুটি একটা স্থায়ী অবস্থার সৃষ্টি হয়। তো এই অবস্থায় অনেকটা স্থায়ী বা চূড়ান্ত সম্প্রদায় বা যাকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলে, এই ক্লাইম্যাক্স কমিউনিটির সৃষ্টি হয় এবং এই ক্লাইম্যাক্স কমিউনিটি বহুকাল টিকে থাকে।
আধুনিক ধারণায় পরিণত সম্প্রদায়ের মধ্যেও বিভিন্ন ফ্যাক্টর কার্যকরী হয় এবং বিভিন্ন রকমের চূড়ান্ত সম্প্রদায় পর্যায়ে সৃষ্টি হয়। এছাড়াও যে কোনো প্রাকৃতিক সম্প্রদায়ের মধ্যে সবুজ উদ্ভিদ, অর্থাৎ যাদেরকে আমরা উৎপাদক বলি বা প্রডিউসার, খাদ্য গ্রহণকারী বা কনজিউমার এবং বিয়োজক বা ডিকম্পোজার এরা অবস্থান করে। তোমরা ইকোসিস্টেমে দেখেছ যে এই তিনটি উপাদান থাকে জীব সম্প্রদায়ের মধ্যে, প্রডিউসার, কনজিউমার এবং ডিকম্পোজার। তো সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে খাদ্যে আবদ্ধ করে এবং নিজেদের বিপাকীয় শক্তি যোগায়। আর প্রাণীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সবুজ উদ্ভিদ থেকে খাদ্য শক্তি গ্রহণ করে এবং জীবন ধারণ করে। বিয়োজক সম্প্রদায়ের উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ এবং বর্জ্য পচিয়ে গলিয়ে পুষ্টি গ্রহণ করে এবং মৌল পুষ্টিকে মৃত্তিকায় বা পরিবেশে মুক্ত করে, যা আবার সবুজ উদ্ভিদ শোষণ করে, পুষ্টি লাভ করে এবং দৈহিক বৃদ্ধি ঘটায়। সুতরাং দেখা যায় যে সম্প্রদায়ের মধ্যে সৌরশক্তি খাদ্যের মধ্য থেকে এক জীব থেকে অন্য জীবে হয়ে অচক্রাকারে বা একমুখীভাবে প্রবাহিত হয়, আর পুষ্টি মৌলের চক্রাকারে আবর্তন ঘটে। এভাবে একটি সম্প্রদায় দীর্ঘকাল টিকে থাকে। তো সম্প্রদায়ের এই আলোচিত সার্বিক কার্যকলাপকে একত্রে বলা হয় ইকোসিস্টেম ডাইনামিক্স বা কমিউনিটি ডাইনামিক্স। ক্লাসিফিকেশন অফ কমিউনিটি, সম্প্রদায়ের শ্রেণীকরণ। কমিউনিটি হচ্ছে, আমরা জানি যে একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সমষ্টি বা ভেজিটেশনের অংশ বা একক। কমিউনিটিকে প্রাচীন কাল থেকেই বিভিন্নভাবে বিজ্ঞানীরা বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করেছেন। কমিউনিটির শ্রেণীবিন্যাস নিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের মতভেদ রয়েছে। তো সাধারণত দুইটি নীতি অনুসরণ করা হয়, একটি হচ্ছে ফিজিওগনমি ভিত্তিক শ্রেণীবিন্যাস এবং আরেকটি হচ্ছে ফাইটোসোশিওলজি। ফিজিওগনমি ভিত্তিক শ্রেণীবিন্যাসের মধ্যে আছে ফিজিওগনমি দ্বারা কোনো সম্প্রদায়ের উদ্ভিদ সম্প্রদায়ের সাধারণ অবস্থা বা জেনারেল অ্যাপিয়ারেন্স বোঝায়। বহুদূর বিস্তৃত কমিউনিটিতে উদ্ভিদের ধরনের উপর ভিত্তি করে প্রাচীনকাল থেকে সাধারণভাবে ভাগ করা হয়, যেমন অরণ্য, তৃণভূমি, মরুভূমি সম্প্রদায় ইত্যাদি। ওয়ার্মি 1923 সালে বৃদ্ধির ধরন বা জীবন পদ্ধতির উপর ভিত্তি করে জীব সম্প্রদায়কে দুইটি প্রধান ভাগে ভাগ করেন। একটি হচ্ছে স্বভোজী বা অটোট্রপস এবং আরেকটা হচ্ছে পরভোজী বা হেটেরোট্রপস। স্বভোজী মানে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে উদ্ভিদ যারা, পরভোজী হচ্ছে যারা এই উদ্ভিদের উপর নির্ভরশীল বা অন্য জীবের উপর নির্ভরশীল, তারা হচ্ছে পরভোজী। ক্রিস্টিয়ান রানকের 1934 সালে লাইফ ফর্মসের উপর ভিত্তি করে উদ্ভিদ সম্প্রদায়কে 5টি শ্রেণীতে ভাগ করেছেন: ফেনেরোফাইটস, ক্যামিফাইটস, হেমিক্রিপ্টোফাইটস, ক্রিপ্টোফাইটস এবং থেরোফাইটস। তো এদের সম্পর্কে কিছুক্ষণ আগে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই লাইফ ফর্ম সম্পর্কে। এরপর হচ্ছে ফাইটোসোশিওলজি। ক্লেমেন্স 1916 সালে উদ্ভিদ সম্প্রদায়কে ডাইনামিক্সের প্রকৃতি লক্ষ্য করে এবং ক্রমাগমন, ডমিনেন্স, স্থায়িত্ব এগুলোর উপর ভিত্তি করে ভেজিটেশনকে দুইটি প্রধান ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সেরাল কমিউনিটিস, আরেকটি হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটিস। তো সেরাল কমিউনিটিস মানে কমিউনিটি হলো একটি, এই যে উদ্ভিদের ক্রমাগমনের পর্যায়ে উদ্ভিদের বিভিন্ন ধরনের উদ্ভিদের আগমন ঘটে ক্রমাগমনের সময়। তো এই ক্রমাগমনের সময় যে একবার এক এক ধরনের উদ্ভিদ আসে, এদেরকে বলা হয়, এই স্টেজগুলিকে বলা হয় সেরাল, অর্থাৎ যেটা স্থায়ী না, ক্লাইম্যাক্স কমিউনিটি না, যেটা স্থায়ী না। স্থায়ী হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্ভিদের আগমন ঘটে এবং তিরোধান ঘটে। তো এই বিভিন্ন ধরনের আগমন বা স্টেজগুলিকেই বলা হয় সেরাল কমিউনিটি, অর্থাৎ এই স্টেজে যেই উদ্ভিদগুলো আসবে, যেই উদ্ভিদগুলো আগমন ঘটে তাদেরকে বলা হয় সেরাল, অর্থাৎ এর স্থায়ী না। যেমন তোমরা হাইড্রোস্টিরির ক্ষেত্রে দেখেছি আমরা, হাইড্রোস্টিরিতে অনেকগুলি পর্যায় ছিল। প্রথমে ছিল প্লাঙ্কটন পর্যায়, এরপর নিমজ্জমান পর্যায়, ভাসমান পাতাযুক্ত উদ্ভিদ, নলখাগড়া পর্যায়, তৃণভূমি পর্যায়, গুল্ম এবং বনভূমি পর্যায়, চূড়ান্ত বনভূমি পর্যায়। এখানে যে প্রতিটি পর্যায়কেই বলা হবে সেরাল কমিউনিটিস, কারণ এগুলো একটাও স্থায়ী ছিল না,
একটি পর্যায়ে যাওয়ার পরে আরেকটি পর্যায়ের আবির্ভাব ঘটেছে, বা একটি পর্যায়ে হয়তো প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে বিলুপ্ত হয়ে গেছে নতুন একটি পর্যায়ের, এই প্রতিটি পর্যায়কেই বলা হয়, প্রতিটি পর্যায়ের উদ্ভিদগুলিকে বলা হয় সিরাল কমিউনিটিস। এটা অস্থায়ী। এরপরে যেটি ক্লাইম্যাক্স কমিউনিটিস, স্থায়ী বা চূড়ান্ত কমিউনিটি। এটি ক্রমাগমনের শেষ পর্যায়ে সৃষ্ট স্থায়ী বা চূড়ান্ত কমিউনিটি। তো ক্লেমিটস একই রকমভাবে জলবায়ুগত ভেজিটেশন বা চূড়ান্ত কমিউনিটি কতগুলি শ্রেণীবিন্যাস বা ফরমেশনে ভাগ করেন। একটি ফরমেশনের প্রধান উদ্ভিদ প্রজাতিসমূহের বৃদ্ধির ধরন মোটামুটি একই রকম থাকে, যেমন পত্রঝরা অরণ্য ফরমেশন, মরুভূমির ফরমেশন, রেইন ফরেস্টের ফরমেশন। তিনি ফরমেশনকে আবার কতগুলি অ্যাসোসিয়েশনে ভাগ করেন। তো যেমন আমরা দেখেছিলাম যে হাইড্রোসেরিতে সবার শেষে একটি চূড়ান্ত অরণ্যভূমির সৃষ্টি হয়েছিল, অর্থাৎ সবার শেষে যেই কমিউনিটিকে থাকবে তাকেই বলা হয় ক্লাইম্যাক্স কমিউনিটি, সর্বশেষ যে কমিউনিটিটি। এছাড়াও আরও বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্নভাবেই কমিউনিটিকে শ্রেণীবিন্যস্ত করেছেন। যেমন ব্রান ব্লাঙ্কেট উনি 1951 সালে উদ্ভিদ সম্প্রদায়কে 10টি শ্রেণীতে ভাগ করেছেন। এটি হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন মানে যারা পানিতে ভাসমান অবস্থায় থাকে। আর ফাইটোএডোফোন মানে মাটিতে অবস্থিত ব্যাকটেরিয়া। এন্ডোফাইটস উদ্ভিদ এবং প্রাণী দেহের অভ্যন্তরে বসবাসকারী পরজীবী। থেরোফাইটস মোল্ড, ব্রায়োফাইটস এবং বর্ষজীবী উদ্ভিদ। হাইড্রোফাইটস হচ্ছে জলজ উদ্ভিদ। জিওফাইটস হলো মূল এবং টিউবারের উদ্ভিদ এবং মূল এবং টিউবারের ছত্রাক। হেমিফাইটস হলো হেমিক্রিপ্টোফাইটস হলো সমাঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালোফাইটস অর্থাৎ শৈবাল, এরা হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ। কেমিফাইটস হলো মস এবং ঘাস। ফ্যানেরোফাইটস বিরুৎ এবং রসালু উদ্ভিদ। এপিফাইট আর্বরিকোলা হলো পরাশ্রয়ী উদ্ভিদ, যারা অন্য উদ্ভিদকে আশ্রয় করে বেঁচে থাকে। এছাড়া আরও বিভিন্ন বিজ্ঞানীরা, যেমন হুইটকেয়ার 1970 সালে জলবায়ুগত অবস্থার ভিত্তিতে পৃথিবীর ভেজিটেশনকে 5টি ভাগে ভাগ করেন এবং এদেরকে আবার 20টি বায়োমে অন্তর্ভুক্ত করেন। তো আজকের ক্লাসে ভেজিটেশনের পরিমাপের বিভিন্ন পদ্ধতির মধ্যে স্টাডি অফ কমিউনিটিস, কমিউনিটি ডাইনামিক্স, ক্লাসিফিকেশন অফ কমিউনিটি নিয়ে আলোচনা করা হলো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।